আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির অর্ডার ২২ সম্পর্কে আলোচনা করব। অর্ডার ২২ এ বলা হয়েছে ডেথ, ম্যারেজ অ্যান্ড ইনসলভেন্সি অব পার্টিস, পক্ষগণের মৃত্যু, বিবাহ ও দেউলিয়া। যদি মোকদ্দমার কোনো পর্যায়ে দেখা যাচ্ছে কোনো পক্ষের মৃত্যু হয়েছে বা কোনো পক্ষের বিবাহ হয়েছে অথবা সেই ব্যক্তি দেউলিয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের কি প্রসিডিউর সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর অর্ডার ২২ এর বিধি ১ এ বলা হয়েছে, মোকদ্দমা করার অধিকার উদ্ভব হয়ে থাকলে পক্ষের মৃত্যুতে মোকদ্দমা বিলোপসাধন হয় না। অর্থাৎ মোকদ্দমা করার অধিকার যদি উদ্ভব হয় তাহলে কোনো বাদী বা বিবাদীর মৃত্যুতে মোকদ্দমা বিলুপ্তি ঘটায় না। অর্থাৎ মোকদ্দমার কোনো পক্ষ যদি মৃত্যু হয়, বাদী হোক আর বিবাদী হোক, মোকদ্দমাটা বিলুপ্ত হয়ে যাবে না। এটা বিধি ১ এ স্পষ্টভাবে বলে দিয়েছে। বিধি ২ এ বলেছে, কতিপয় বাদী ও বিবাদী একজনের মৃত্যু হলে, কতিপয় বাদী বা বিবাদী একজনের মৃত্যু হলে এবং মোকদ্দমা করার অধিকার উদ্ভব হলে কি পদ্ধতি। এক্ষেত্রে বলেছে, যদি একাধিক বাদী বা বিবাদী থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে একজন মারা গেছে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আদালত নথিতে ওই বিষয়টা লিপিবদ্ধ করবে এবং জীবিত যে বাদী বিবাদী আছে তাদের অনুরোধে বা জীবিত বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মোকদ্দমা অগ্রসর হবে। এক্ষেত্রে মোকদ্দমা কিন্তু থেমে থাকবে না। আমি যেভাবে পয়েন্ট আউট করেছি সেভাবে আপনারাও এই বিষয়গুলো বইয়ে পয়েন্ট আউট করে নিতে পারেন, অর্থাৎ দাগাই নিতে পারেন। এতে কি হবে, বিশেষ বিশেষ কথাগুলো চোখের সামনে আসবে এবং বিধিতে ওই উপযুক্ত বিধিতে কি কি ইম্পর্টেন্ট সেটা আসবে। আমরা ১ আর ২ পড়ে ফেলেছি, এবার আমরা ২২ অর্ডারের বিধি ৩ পড়ব। যদি দেখা যায় যে কতিপয় বাদী থাকে, কতিপয় বাদীর মধ্যে একজন বা একমাত্র বাদীর মৃত্যু ঘটে, যে ক্ষেত্রে একটা মাত্রই বাদী বা একাধিক বাদীও থাকতে পারে, সেই ক্ষেত্রে কি পদ্ধতি। যে ক্ষেত্রে ২ বা ততোধিক বাদীর একজনের মৃত্যু হয় এবং শুধুমাত্র জীবিত বাদী বা বাদীগণের মোকদ্দমা করার অধিকার উদ্ভব হয় না, কিংবা একমাত্র বাদী বা একমাত্র জীবিত বাদীর মৃত্যু হয় এবং মোকদ্দমা করার অধিকার উদ্ভব হয়, সেক্ষেত্রে আদালত এতদুদ্দেশ্যে আবেদন করা হলে মৃত বাদীর বৈধ প্রতিনিধিকে পক্ষ করাবে এবং মোকদ্দমাটি অগ্রসর হবে। তাহলে আমরা ৩-এ পাইলাম যে বাদীর যদি মৃত্যু হয় সেক্ষেত্রে কি পদ্ধতি। বাদীর মৃত্যু হলে কি হবে, বৈধ প্রতিনিধিকে পক্ষ করতে আদালত বলবে। এক্ষেত্রে তামাদি আইনের অনুচ্ছেদ ১৭৬ অনুযায়ী ৯০ দিনে এই বৈধ প্রতিনিধিকে কায়েম মোকাম করতে হবে। আর কায়েম মোকাম অর্থাৎ বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করা। এরপরে আমরা বিধি ৪ সম্পর্কে আলোচনা করব। বিধি ৪-এ বলা হয়েছে, কতিপয় বিবাদী একজনের কিংবা একমাত্র বিবাদীর মৃত্যুর ক্ষেত্রে পদ্ধতি। যদি দেখা যায় যে কতিপয় বিবাদী থাকে, মানে একাধিক ২ বা ততোধিক বিবাদী থাকে, তার মধ্যে যে কোনো একজনের মৃত্যু হয়েছে, অথবা একমাত্র বিবাদী কি একজনই, সেই ক্ষেত্রে কি হবে। যে ক্ষেত্রে ২ বা ততোধিক বিবাদী একজনের মৃত্যু হয় এবং মোকদ্দমা করার অধিকার কেবল জীবিত বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে উদ্ভব হয় না, বা কোনো একমাত্র বিবাদী বা একমাত্র জীবিত বিবাদীর মৃত্যু হয় এবং মোকদ্দমা করার অধিকার উদ্ভব হয়ে থাকে, সেক্ষেত্রে আদালত এতদুল্লেখ্যে আবেদন করা হলে মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে পক্ষ করাবে এবং মোকদ্দমা অগ্রসর হতে থাকবে। এই সম্পর্কে তামাদি আইনের অনুচ্ছেদ ১৭৭ অনুযায়ী ৯০ দিনে বিবাদীকে এই যে বৈধ প্রতিনিধির যে পক্ষভুক্ত করা কায়েম মোকাম, এটা করতে হবে। তাহলে আমরা বিধি ৩-এ পাইলাম, বাদী যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করতে হবে ৯০ দিনে। আর বিধি ৪-এ পাইলাম, বিবাদী যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তার বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করাতে হবে
90 দিনে। এই ক্ষেত্রে 176-এ আছে বাদীর 90 দিনে, 177 তামাদি আইনের অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনে বিবাদী কায়েম মোকাম। এবার আমরা বিধি 4 তো আলোচনা করলাম। এবার আমরা বিধি 6 আলোচনা করব। 22 আদেশের বিধি 6 বলা হয়েছে, শুনানির পর মৃত্যুর কারণে কোনরূপ বাতিল হবে না। দেখা যাচ্ছে যে মোকদ্দমা শুনানি শুরু হয়ে গেছে বা শুনানি সমাপ্ত হয়েছে, রায় ঘোষণার মধ্যবর্তী এই সময়টা শুনানি শুরু হয়েছে এবং রায় ঘোষণা হয়নি, কিন্তু এর মধ্যবর্তী সময়টায় যদি কোনো বাদী বা বিবাদীর মৃত্যু ঘটে, সেক্ষেত্রে মোকদ্দমাটা বাতিল হবে না। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে 6 বিধিতে বলে দিয়েছে। বিধি 7 বলেছে, মহিলা পক্ষের বিবাহের ফলে কোনো মোকদ্দমা বিলুপ্ত হয় না। যদি কোনো মহিলা পক্ষ থাকে মোকদ্দমায়, সেই মহিলা পক্ষের যদি বিবাহ হয়ে যায়, এই কারণে কিন্তু মোকদ্দমা বিলুপ্ত হবে না। কোনো মহিলা যদি বাদী বা বিবাদী বিবাহ কোনো মোকদ্দমাকে বিলুপ্ত করাবে না, কিন্তু মোকদ্দমাটি এতদ সত্ত্বেও রায় পর্যন্ত অগ্রসর হতে পারে এবং মহিলা বিবাদীর বিরুদ্ধে জারি করা যাবে। যে ক্ষেত্রে স্বামী আইনত স্ত্রীর ঋণের জন্য দায়ী, সেক্ষেত্রে আদালতের অনুমতিক্রমে স্বামীর বিরুদ্ধেও ডিক্রি জারি হতে পারে এবং স্ত্রীর পক্ষে রায়ের ক্ষেত্রে আদালতের অনুমতিক্রমে স্বামী কর্তৃক আবেদন করা হলে ডিক্রি জারি করা যেতে পারে। অন্যথায় আইনত স্বামীকে ডিক্রির বিষয়বস্তুতে অধিকারী হতে হবে। তাহলে ফিমেল পার্টি যদি থাকে, তাহলে তার যদি ম্যারেজ হয়, মোকদ্দমা কিন্তু বিলুপ্ত হয় না। এরপরে আমরা বিধি 8 পড়ব। বিধি 8-এ বলা হয়েছে, যখন বাদীর দেউলিয়ায় মোকদ্দমায় বাধা হয়, মানে ইনসলভেন্সি হয়েছে, when plaintiff's insolvency bars suit। দেখা যাচ্ছে বাদী সত্ত্বনিয়োগী বা রিসিভার তার পাওনাদার স্বার্থে মোকদ্দমাটি পরিচালনা করতে থাকলে কোনো বাদীর অসচ্ছলতায় মোকদ্দমাটি বিলুপ্ত করবে না, যদি না অনুরূপ ভারপ্রাপ্ত সত্ত্বনিয়োগী কিংবা রিসিভার মোকদ্দমাটি চালাতে অথবা যদি না কোনো বিশেষ কারণে আদালত ভিন্ন প্রকার নির্দেশ দেয়, আদালতের নির্ধারিত সময়ের মধ্যে উহার খরচ মোকদ্দমায় খরচাদির জন্য জামানত দিতে অস্বীকৃতি জানান। তাহলে কি বাদীর অসচ্ছলতার কারণেও কিন্তু মোকদ্দমা বিলুপ্ত করবে না। 2-এ বলল, যখন সত্ত্বনিয়োগী মোকদ্দমা পরিচালনা করতে বা জামানত দিতে ব্যর্থ হয়, তখন কি পদ্ধতি? যেক্ষেত্রে এই যে সত্ত্বনিয়োগী আছে বা রিসিভার মোকদ্দমাটি চালাতে এবং অনুরূপ আদেশকৃত সময়ের মধ্যে উক্ত জামানত দিতে অবহেলা বা অস্বীকার করে, সেক্ষেত্রে বিবাদী বাদীর অসচ্ছলতার অজুহাতে মোকদ্দমাটি খারিজ করার জন্য আবেদন করতে পারে এবং আদালত মোকদ্দমাটি খারিজ করে এবং বাদীর এস্টেটের বিরুদ্ধে ঋণ হিসাবে প্রমাণিত বিবাদীর উক্ত মোকদ্দমায় পরিচালনাবদ্ধ উদ্বৃত্ত খরচাদি প্রদান করতে আদেশ দিতে পারে। মানে যদি কোনো খরচ হয়, সেটা বিবাদীর উক্ত মোকদ্দমায় পরিচালনার জন্য সেটা দিতে বলতে পারে। বিধি 9-এ কি বলল? বিধি 9-এ বলেছে, অ্যাবেটমেন্ট অর ডিসমিসাল, মানে যে ক্ষেত্রে কোনো মোকদ্দমায় এই আদেশ হয়েছে যে পক্ষভুক্ত করতে হবে, কিন্তু কোনো পক্ষ করেনি, যদি বাদী না করে তাহলে খারিজ হবে এবং এই ক্ষেত্রে নতুন করে মোকদ্দমা রুজু আর করা যাবে না। এই ক্ষেত্রে এই বিধি 9টা অর্ডার 43-এর 1 বিধি অনুযায়ী আপিলযোগ্য অর্ডার। এরকম যদি কোনো বিলুপ্তি বা খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে আপিল করা যেতে পারে। এই যে মোকদ্দমাটি বিলুপ্ত বা খারিজের আদেশ দিয়েছে, এই বাতিলের আদেশ রদের আবেদন প্রত্যাখ্যানের তার বিরুদ্ধে 43-এর 1-এ আপিল করা যাবে, কিন্তু মঞ্জুর করলে আপিল হবে না। মানে এই যে বাতিলের জন্য আবেদন করেছে, আদেশ দিয়েছে, সেটা রদের জন্য আবেদন করেছে, সেই রদের আবেদনটা প্রত্যাখ্যান করেছে, মানে কোনো পক্ষকে ধরেন বাদী বা বিবাদী পক্ষভুক্ত করার মানে দিয়েছে, আদালত বলেছে যে আপনাদেরকে পক্ষভুক্ত করতে হবে, সেক্ষেত্রে বাদী করতে না পারলে খারিজ হয়ে যাবে।
বা বিলুপ্ত হয়ে যাবে। এই ক্ষেত্রে বিবাদী করতে না পারলেও তাই হবে। এই যে আমরা বিধি 2টা পড়ি, বিধি 9-এর সাব বিধি 2টা পড়ি। সেখানে বলেছে বাদী কিংবা মৃত বাদীর বৈধ প্রতিনিধি হিসেবে দাবিদার ব্যক্তি বা অসচ্ছলতায় বাদীর ক্ষেত্রে স্বত্বনিয়োগী বা রিসিভার বিলুপ্ত বা খারিজ রদ করার আদেশের জন্য আবেদন করতে পারে, এবং যদি এটি প্রমাণিত হয় যে সে মোকদ্দমা পরিচালনা পর্যাপ্ত কারণে বাধাপ্রাপ্ত হয়েছিল, তবে আদালত মোকদ্দমার খরচাদি সম্পর্কে তার বিবেচনায় এরূপ শর্তাধীন বা অন্য কোনোভাবে বিলুপ্ত বা খারিজ রদ করবে। মানে কখন খারিজ রদ করতে পারে সেটা এখানে বলে দিয়েছে। তাহলে এরকম বিলুপ্ত বা খারিজ হয়ে গেল, সেই ক্ষেত্রে আমি এটা রদের জন্য আবেদন করলাম। এই রদের আবেদনটা যদি প্রত্যাখ্যান করে আদালত কোনো ডিক্রি না তো আদেশ দেয়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আমরা এই আদেশটা আপিলযোগ্য অর্ডার 43-1-এ সেক্ষেত্রে আপিল করা যাবে। কিন্তু এইটা যদি মঞ্জুর করে দেয়, এর ক্ষেত্রে কিন্তু আমরা আপিল করতে পারবো না। মঞ্জুর মানে রদ করতে চাইছি, রদটা করে দিয়েছে। এরপরে আমরা বিধি 9 পড়ব। 9-এ তো আমরা রদের জন্য নর্মালি আবেদন করছি, আর 9 আমরা বাতিল বা খারিজ সরাসরি রহিতকরণের জন্য আবেদন করছি। এই ক্ষেত্রে 60 দিনের মধ্যে আমাদেরকে আবেদন করতে হবে, এখানে বলে দিয়েছে। এই ক্ষেত্রেও তামাদি আইনের 171 অনুচ্ছেদেও 60 দিনের কথা বলা হয়েছে। সেখানে 3000 টাকা খরচা প্রদান করে সরাসরি এইখানে খারিজ রদরহিতের জন্য আবেদন করতে হবে। কোনো মামলায় অ্যাবেটের আদেশ রদের জন্য মৃত বাদী বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত দায়ের করতে পারে 60 দিনে। তাহলে এটা 22-9 বলে দিল। এছাড়াও 10 বিধিটা যে আছে কোনো মোকদ্দমার চূড়ান্ত আদেশের পূর্বে স্বত্বনিয়োগের ক্ষেত্রে পদ্ধতি, এই ক্ষেত্রেও যদি কোনো প্রত্যাখ্যান করে আবেদন অর্ডার দেয়, সেটাও 43-1 বিধি অনুযায়ী আপিলযোগ্য। এই হলো আমাদের 22 অর্ডার। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের বন্ধুরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।